হচ্ছে। আপনি শুরু করেন। স্যার শুরু করেন, শুরু করেন। আর বেটা খারাপ ফিজিক্যাল ওই অস্থিরতা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? অস্থিরতা দূর করতে। ওকে, আচ্ছা, কালকে যাদের সমস্যা ছিল যে কথা কেটে কেটে যাচ্ছে, আজকে তো এরকম হচ্ছে না, হচ্ছে? না স্যার, না স্যার, আজকে ক্লিয়ার সাউন্ড। আজকে স্যার ক্লিয়ার সাউন্ড ঠিক আছে। স্যার ওই যে আজকে আপনার মাইক্রোফোন আছে, আজকে সাউন্ডের সমস্যা হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। এটা অল ক্রেডিটস হচ্ছে তোমার সাদি স্যারের। সেই পুরোটা সেট করে দিছে আমার, পারতাম না। উনি আবার হেল্প করে তোমার মতো সত্যবিহীন হেল্প, খুবই ভালো মানুষ, বাট আমার মতো পচা না। ওকে, কালকে ম্যাথটা আমরা স্টার্ট করি। হ্যাঁ, জি স্যার। কালকের ম্যাথটা ছিল এটা, এখানে কত সেন্টিমিটার কিউব আমরা লিখছিলাম? 40 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, 40 সেন্টিমিটার কিউব। 40 সেন্টিমিটার কিউব। আর 0.5 মোলার। ওকে ওকে, আলাদা না। 0.5 মোলার H2SO4 দ্রবণটিকে, কথা যদি কেটে কেটে আসে আমাকে বলবা, ঠিক আছে? দ্রবণটিকে ডেসিমোলার দ্রবণে পরিণত করো। ডেসিমোলার দ্রবণে পরিণত করো। তোমার এই কোশ্চেনে একটা দ্রবণকে যদি অন্য একটা ঘনমাত্রার দ্রবণে আমরা যদি কনভার্ট করতে চাই, তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে আগে দেখবা যে দ্রবণটাকে উচ্চ ঘনমাত্রা থেকে আমরা নিম্ন ঘনমাত্রায় কনভার্ট করতে যাচ্ছি কিনা। দেখো, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে 0.1, আমরা 0.5 মোলার হতে 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণে আমরা কনভার্ট করি। তার মানে এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা দ্রবণ, এটা হচ্ছে কি নিম্ন ঘনমাত্রা দ্রবণ। একটা বেশি ঘনমাত্রা দ্রবণ থেকে একটা কম ঘনমাত্রা দ্রবণে কনভার্ট করতে হলে ওই দ্রবণের মধ্যে তোমার পানি যোগ করতে হবে, দ্রবণটাকে লঘুকরণ করতে হবে। আর দ্রবণ লঘুকরণের সূত্রটা কি হচ্ছে? B1C1 B2C। তোমাকে বলছে এই ঘনমাত্রার দ্রবণ থেকে এই ঘনমাত্রার দ্রবণে তোমাকে কি করতে, পরিণত করতে। তার মানে তোমাকে কতটুকু পানি যোগ করলে এই দ্রবণটা ডেসিমোলার দ্রবণে পরিণত হবে সেটা তুমি বের করতে হবে। কতটুকু পানি, আর কতটুকু পানি তুমি যোগ করবা সেটার ফর্মুলাটা আমরা বলছিলাম কি V2 কি বলতো? এখানে V1 এর মান আমরা জানি, V2 এর মানটা আমরা ক্যালকুলেশন করে বের করব। ওই V2 V1 বের করলে কতটুকু পানি এই দ্রবণে যোগ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তারপর আমরা ফাইনালি আমরা বলবো যে এখানে তোমার কি এত ml বা এত লিটার পানি যোগ করলে এই দ্রবণটা তোমার কি ডেসিমোলার দ্রবণে কি হয়ে যাবে বলতো? তখন আমরা ফাইনালি এই কথাটা বলবো। তার মানে আমি এই দ্রবণে কতটুকু পানি বের করতে হবে। হ্যাঁ, কেউ কেউ মেসেঞ্জারে কি কেউ নোট দিচ্ছে নাকি? আচ্ছা, মেসেঞ্জারে কেউ নোট দিও না। হ্যাঁ, কতটুকু পানি আমার যোগ করতে হবে সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ V2 V1 এর মান। তাই আমাকে V1 এর মান আমাদের কাছে নন, V2 এর মানটা আমাদের কাছে কি আননোন। V2 যদি আমরা জানি তাহলে V2 থেকে V1 টা আমরা কি করতে পারবো, তো বের করতে পারবো। আর V2 থেকে V1 যদি এটা বের করতে পারি তাহলে এখানে কতটুকু পানি যোগ করলে দ্রবণটা ডেসিমোলার দ্রবণে পরিণত হবে সেটাও আমরা কি করতে পারবো বলতো, বের করতে পারবো। ওকে, তাহলে একটু দেখো, আমরা জানি কি, দেখো আমরা জানি এটা হচ্ছে অ্যানসার স্টার্ট V1C1 V2C2। এখানে V1 এর মানটা হচ্ছে কত? 40 সেন্টিমিটার কিউব। বোঝার ট্রাই করবা, 40 কি তোমার সেন্টিমিটার কিউব। তুমি এই সূত্রটা যদি ব্যবহার করতে হয় তাহলে তোমার এই আয়তনটা তোমার কিসে রাখতে হবে? অলওয়েজ লিটার। তাই 40 সেন্টিমিটার কিউবকে যদি আমি লিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করে নিতে হবে। 10 ইনভার্স কত? 3। এটার ঘনমাত্রা কত? C1 কত? 0.5 মোলার। যেহেতু এটা আমাদের প্রথম ম্যাথ, এই কারণে আমরা এখানে লিখে দেব আদি আয়তন। এটা আমরা এখানে লিখে রাখবো। আর এটা হচ্ছে কি তোমার আদি ঘনমাত্রা।
এই আদি ঘনমাত্রাটা আমরা লিখে নেব। আর এটা আমরা কি বের করতে আসছি, ডেসিমোলার মানে পরিবর্তিত ঘনমাত্রা। এটা হচ্ছে কি তোমার পরিবর্তিত কি তোমার ঘনমাত্রা। এটা C2 ইকুয়াল টু কত 0.1 মোলার। আমরা পরিবর্তিত আয়তন যেটা আছে সেটা আমাদের বের করার প্রয়োজন। পরিবর্তিত আয়তনটা আমাদের কত, এটা বললাম কত। তাহলে এখানে আমরা কি করব দেখো তো, এখানে আমরা কি V1 C1 V1 এর মান আমরা বসাই দেব 40 ইনটু কত 10 ইনভার্স 3 আর C1 এর মান কত 0.5, V2 এর মান বের করতে চাই, C2 এর মান কত 0.1। এখান থেকে আমাদের V2 এর মানটা বের হয়ে আসবে। আর V2 এর মানটা যদি বের হয় তাহলে আমরা কি V2 V1 এর মানটা বের হবে। আর V2 V1 এর মানটা যদি বের হয় তাহলে কতটুকু পানি যোগ করতে হবে সেটাও আমরা বের করতে পারবো। আর কতটুকু পানি যোগ করলে দ্রবণটা ডেসিমোলার হবে সেটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? 0.2 হবে। আমার কথাগুলো বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। 0.2 হবে। এটা ক্যালকুলেশন করতে ভাই 0.2 স্যার। 0.2 স্যার। 0.2 এত লিটার। তাহলে পানি যোগ করতে হবে আমাদের কতটুকু পানি, পানি যোগ করতে হবে এটা কত হবে V2 মাইনাস কত V1। তাহলে এটা থেকে এটা তুমি ই করে দাও 40 মাইনাস 10 ইনভার্স 3 থেকে, হ্যাঁ এটা V2 এর মানটা তোমার কি অবশ্যই বড় হবে। পানি যোগ করার পরে আয়তনটাকে আমরা বলছি V2, অবশ্যই তোমার কি V2 এর মানটা তোমার কি হবে বড় হবে। 0.2 থেকে এটা তুমি মাইনাস করে দাও 40 ইনটু 10 ইনভার্স 3 এত লিটার মাইনাস করে দাও কত আসে দেখো তো। Sir, 0.16. 0.16. ওকে 0.1 এটা কত। এখন তুমি বলবা যে এত ঘনমাত্রার দ্রবণে 0.16 লিটার আমি যদি পানি যোগ করি তাহলে এই দ্রবণটা ডেসিমোলার দ্রবণে কি হবে পরিণত হবে। এখন তুমি বলবা যে উদ্দীপকের, এগুলো তো উদ্দীপক আকারে থাকে তো, হ্যাঁ উদ্দীপকের 40 সেন্টিমিটার কিউব এটা কত 0.5 মোলার H2SO4 দ্রবণে H2SO4 দ্রবণে 0.16 লিটার পানি যোগ করলে তোমার দ্রবণটি ডেসিমোলার দ্রবণে পরিণত হবে। ডেসিমোলার দ্রবণে পরিণত হবে। এটা পরিণত হবে। এটা হচ্ছে এটা উঠে নাও। ওকে, কার কোনো ডাউট আছে কিনা একটু একজনে দেখবা যে লাইভ হচ্ছে কিনা। यस স্যার, হচ্ছে লাইভ। ওকে, ভেরি গুড। আমরা সেকেন্ড ম্যাথটা আসলে আমাদের আজকে মানে তোমার পড়ানোর চেয়ে বেশি ছিল এটা টেস্ট, আসলে আমাদের এটা কাজ করে কিনা অঙ্কটা। এই কারণে আমি তাড়াতাড়ি ঘুরতে ঘুরতে তোমাদের ক্লাস নিলাম। এখানে একটু দেখো, এটা সেকেন্ড ম্যাথ। এগুলো সব ম্যাথগুলোই একই রকম। আমাদের যখন ক্রিয়েটিভ কোশ্চেন আসবে তখন এগুলো আরো ডিটেইলস আকারে আমি তোমাকে বলবো। তুমি দেখো 300 ml এটা হচ্ছে 3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কি পরিমাণ পানি যোগ করলে দ্রবণটির ঘনমাত্রা 1 মোলার হবে। 1 মোলার হবে। তাহলে এটা আমার কি বেশি ঘনমাত্রার দ্রবণ, এটা আমার কি আছে বলতো কম ঘনমাত্রার দ্রবণ। তাই বেশি ঘনমাত্রার দ্রবণ থেকে যদি কম ঘনমাত্রার দ্রবণে কনভার্ট করতে হয়
তাহলে আমাদের ফর্মুলা কি v1 c1 ইকুয়াল টু কি বলতো v2 এটা হচ্ছে কার মান v1 এর মান প্রথম অবস্থায় এটা হচ্ছে কার মান c1 এর মান এটা হচ্ছে কার মান c2 এর মান আমি বের করতে চাই কাকে v2 কে আমি যদি v2 বের করতে পারি তাহলে কি পরিমাণ পানি মানে কোনটা v2 মাইনাস কি বলতো v1 তো আমরা এখান থেকে কি করতে পারবো বের করে দিতে পারবো তাহলে এটার মেইন কন্ডিশন হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে অবশ্যই আয়তনের এককটা তোমার কিসে রাখতে হবে লিটার ইউনিটে রাখতে হবে তাহলে এখানে লিখে ফেলো আমরা জানি এখানে তোমরা ফার্স্ট করে ফেলো তাড়াতাড়ি এখানে v1 ইকুয়াল টু এটা 300 ইনটু 10 ইনভার্স কত 3 এখানে দেখো এত লিটার আর এখানে c1 ইকুয়াল টু 3 মোলার এখানে c2 ইকুয়াল টু তোমার 1 মোলার পরিবর্তিত আয়তন এটা হচ্ছে কি তোমার v2 আর এখানে পানি যোগ করতে হবে এটা কি v2 মাইনাস v1 ইকুয়াল টু কোশ্চেন মার্ক এটা হচ্ছে তোমার পানি যোগ করতে হবে তাহলে এখান থেকে তুমি v1 এর মান বসাই দাও 10 ইনভার্স কত 3 c1 এর মান 3 v2 আর c2 এর মান কত 1 v2 এর মানটা কত লিটার চলে আসে দেখো তো Sir, 0.9. 900 স্যার 900 ml 0.9 স্যার 0.9 তাহলে এখানে পানি যোগ করতে হবে 600 ml এটা হবে v2 মাইনাস v1 ইকুয়াল টু v2 ভ্যালু হচ্ছে 0.9 মাইনাস আর v1 এর ভ্যালু কত 300 ইনটু কত 10 ইনভার্স 3 এখন যেটা হবে সেটাই হবে কি তোমার অ্যানসার হবে এটাই হবে কি তোমার অ্যানসার লিখে নাও কারো কোনো ডাউট আছে কিনা ফেসবুক লাইভে কি কেউ ক্লাস করতেছে নাকি এ জিয়াদ আসো জিয়াদ আসো জি স্যার ও হ্যাঁ ঠিক আছে কারো কোনো ডাউট আছে এটা ডিলিট করে দেব জি স্যার ডিলিট করে দেন ওকে এখানে দেখো এটা হচ্ছে তৃতীয় নম্বর ম্যাথ এটা থার্ড ম্যাথ আমি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ম্যাথ দেখাচ্ছি তোমাকে x পদার্থটির আণবিক ভর হচ্ছে তোমার 106 পদার্থটির 500 ml দর্পণে 20 গ্রাম x দ্রবীভূত আছে ওই দ্রবণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে দ্রবণটির ঘনমাত্রা মিলিমোলার দ্রবণের এটা মিলিমোলার দ্রবণের ঘনমাত্রা সমান হবে
এখানে একটু দেখো এই কোশ্চেনের সাথে আগের কোশ্চেনের পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা আসলে কি। এই কোশ্চেনের ক্ষেত্রে কি আগের কোশ্চেনে তোমার আদি আয়তন দেওয়া ছিল, এখানেও আদি আয়তন দেওয়া আছে 500 ml দেখো, তাহলে এখানেও তোমার কত আছে 500 ml, এটা হচ্ছে V1। বাট এই প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় দ্রবণটার ঘনমাত্রা দেওয়া থাকে আগের ম্যাথে, বাট এখানে কি ওই দ্রবণের 500 ml দ্রবণটার ঘনমাত্রা দেওয়া, মানে C1 এর ভ্যালুটা দেওয়া না। বাট যে ডেটাগুলো আছে, যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোর মাধ্যমে এটা 20 গ্রাম, এটা W, এটা কি আণবিক ভর কি M, আমরা জানি ঘনমাত্রা C = 1000 W ডিভাইডেড বাই M ইনটু V, এটার সাহায্যে এই ইনফরমেশনের মাধ্যমে আমরা C1 এর মানটা আমরা বের করতে পারবো। আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে পার্থক্য ছিল যে আগের ম্যাথে তোমার C1 এর ভ্যালুটা সরাসরি দেওয়া ছিল, আর এই ম্যাথে C1 এর ভ্যালুটা তোমার বের করে নিতে হবে, এটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স। এখানে কি পরিমাণ পানি যোগ করলে দ্রবণটির ঘনমাত্রা মিলিমোলার দ্রবণের ঘনমাত্রার সমান হবে। এখন বলো মিলিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, কে বলতে পারে? 0.001 মোলার। 0.001। তার মানে এটা কত ভ্যালু? তুমি V1 এর মান জানো, C1 এর ভ্যালু এই ইনফরমেশনের মাধ্যমে তুমি জেনে যাবা, হ্যাঁ সরাসরি দেওয়া নাই, তুমি জেনে যাবা। C2 এর মান জানো, V2 এর মান আমরা কি বলতো বের করতে পারবো, কারণ এটার মাধ্যমে যে ঘনমাত্রাটা হবে, এখানে বলি যে সেখানে আমার পানি যোগ করা লাগবে। যেহেতু কোন একটা দ্রবণে আমরা যদি পানি যোগ করি, তাহলে অবশ্যই ওই দ্রবণটা কি হবে বলতো, লঘু দ্রবণ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমরা কি লঘু দ্রবণের আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করব। তার মানে হচ্ছে আমি যদি এটার অ্যানসারটা যদি করতে চাই, আমরা জানি V1 C1 V2 C2, আমি C1 বের করতে চাই, আলাদাভাবে বের করার দরকার নেই, ইকুয়েশনের মাধ্যমে তুমি বের করতে পারবে। C1 কি, তো ml যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি 1000 W ডিভাইডেড বাই M ইনটু কি বলতো V। কিন্তু এটা কোন V, এখানে ঘনমাত্রাকে আমি C1 ধরছি, তাহলে ওই C1 ঘনমাত্রার আয়তনটা আসলে কোনটা বলতো V1। তাহলে আর এখানে কি আমি V2 বের করতে চাই, আর C2 এর মানটা কি মিলিমোলার দ্রবণের ঘনমাত্রার জন্য কত হবে 0.001, এটা হবে C2। তুমি দেখো V1 কে দিয়ে রেখায়, W এর মান আমি জানি, M এর মান আমি জানি, তাহলে আমি এখান থেকে V2 এর মানটা বের করতে পারি। V2 এর মান যদি বের করতে পারি, V2 থেকে V1 টা আমরা কি করতে পারি বলতো আলাদা করে ফেলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে M = 106 আর W = কত 20 গ্রাম। তোমার আদি আয়তন হচ্ছে V1, আদি ঘনমাত্রা হচ্ছে এটা C1, পরিবর্তিত আয়তন হচ্ছে V2, আর পরিবর্তিত ঘনমাত্রা বোর্ড দেখা যায় তো, দেখা যাবে পরিবর্তিত ঘনমাত্রা এটা হচ্ছে তোমার C2 তোমার কত হবে 0.001 মোলার, 0.001 এত মোলার। এত এখানে তুমি মান বসাই দাও তাহলে হয়ে যাবে। তাই এখানে যদি মান বসাই দিই তাহলে কত আসবে 1000 W এর মান কত 20, আণবিক ভর 106, এটা হচ্ছে V2 ইনটু 0.00 কত 1। একবারে ক্যালকুলেশন করব, এখান থেকে ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে, তারপর আবার ক্যালকুলেশন করব, এরকম কলেজ লেভেলে এভাবে করে না, এখান থেকে ক্যালকুলেশন করে সরাসরি এখানে V2 এর মানটা বসাবো, এখানে সরাসরি V2। বলো আর কোনো ডাউট আছে কিনা? কারো কোনো ডাউট আছে কিনা বলো? না স্যার। অন্য স্টুডেন্ট কোনো ডাউট আছে? দেখছো একটা টাইম এমনি তোমরা খুব প্রেজেন্ট কম থাকো, আর শিডিউল পড়া যদি একটু বাইরে চলে যায় স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। এখন কি স্টুডেন্টের কি ক্লাস আছে নাকি? ওকে, তুমি দেখো এটা ক্যালকুলেশন করো। স্যার 0.186। 0.186 স্যার 188 188.6। 0.186 আছে সবার?
188 সামথিং আসে আমার। কত আসছে? 188.68 100 188.68 জি স্যার এটাই আসে। স্যার এটা হয়। এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা জানো? কারণ তুমি তো এখানে আয়তনটা বুঝছো, তুমি তো আয়তনটা 10^3 লিটারের তো একই কথা আয়তনে। আচ্ছা এর ক্যালকুলেশন কত আসছে আমরা একটু বলো। 188.67 67 জি স্যার। আচ্ছা এখন একটু দেখো এখানে কি ঝামেলাটা, আমাদের এখানে একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে একটু দেখো। আমরা বলছি যে আমরা ওই জিনিসটা নিতে পারবো যেখানে তোমার কি এই ভিয়নের মানটা লিটারে থাকে। এই সি যখন ঘনমাত্রা, একটু বোঝার ট্রাই করো, আমরা এখানে একটু মিস্টেক করে ফেলছি। এখানে আমাদের কি আয়তনটা তোমার কিসে থাকবে? লিটার। আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি আয়তনটা কিন্তু লিটার এককে না, আয়তনটা তখন কি চলে আসে বলতো? মিলিলিটার ইউনিটে চলে আসে। রেজাল্ট ঠিক হবে এখানে v2 ml লিখতে পারি, কোনো সমস্যা নাই। এত ml থেকে তোমার কি করতে হবে? 188 দশমিক, তুমি একটু দেখো আমরা এখানে আমরা আয়তনটা বলছি লিটার ইউনিটে আমরা নিব। আমরা যদি লিটার ইউনিটে আমরা যদি এটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু তোমার ঘনমাত্রাটা কিন্তু এই সূত্রটা হয় না, হবে কোনটা বলতো? লিটার ইউনিট যদি ব্যবহার করি তাহলে W = M ইনটু কি হবে বলতো? V1 এই ইউনিটটা। কথা কি বুঝতে পারছো কিনা? এই কথা কি বুঝতে পারছো? আবার একটু বলেন। আমি বলছি যে এই সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে আমাকে ইউনিটটা ব্যবহার করতে হবে কোনটা? যে তোমার লিটার ইউনিট। আমরা যদি ঘনমাত্রার এই সূত্রটা যদি ব্যবহার করি 1000 W ডিভাইডেড বাই M ইনটু V, এই সূত্রটা ব্যবহার করি, এই সূত্রে আয়তনের একক কি লিটারে নাকি মিলিলিটারে? এই সূত্র যদি অ্যাপ্লাই করি মিলিলিটারে, বাট আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করব তখন আয়তনের এককটা নেব কিসে? লিটারে। আয়তনের একক কি? লিটারে। আয়তনের একক লিটার নেওয়ার সূত্রটা কোনটা? এরকম C = W M ইনটু কি বলতো? V1। এটা হচ্ছে কি তোমার লিটার ইউনিটের জন্য। আমার কথা কি বুঝছো কিনা? কথা কি বুঝছো? জি স্যার। স্যার আমি বলছি যে 1000 যদি আমরা W করি, হ্যাঁ 1000 যদি আমরা W করি তাহলে তোমার ভ্যালুটা তোমার যেরকম আসবে, এটা যদি 1000 আমি যদি W করি তাহলে আয়তনটা কিসে চলে আসতেছে বলতো? তোমার মিলিলিটারে। কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আয়তনটা নিতে চাই কোনটা? লিটারে। এই কারণে আমরা ঘনমাত্রার ওই সূত্রটাই অ্যাপ্লাই করব যে সূত্রটায় কি আছে বলতো? লিটার আছে। তাহলে এখানে আমরা ওই সূত্রটা ব্যবহার করব যে সূত্রে কি আছে? লিটার আছে। মিলিমিটার ব্যবহার করলেও তোমার কি মানের কোনো পরিবর্তন হবে না। বাট টিচাররা যখন যাবে, তুমি যদি বুয়েট এক্সাম দিতে যাও অথবা অন্যান্য ভার্সিটি এক্সাম দিতে যাও তখন এই জিনিসগুলো তোমার কি তোমার ধরবে। হ্যাঁ অনেক যে সমস্ত এক্সাম গুলোতে তোমার রিটেন এক্সাম আছে এমসিকিউ না, সে সমস্ত এক্সামের জন্য তোমার সমস্যা হবে। এবং ভালো ভালো কলেজগুলো অলিগঞ্জ কর্নাটক বা ভালো ভালো যে কলেজগুলো ঢাকা শহরে লিড দিচ্ছে সেই কলেজগুলো এগুলো ধরবে। তাহলে এখানে কি আমি V1 আর C মানে কি W, এটা কি হবে বলতো? M ইনটু কি বলতো? V1। আর এটা কি V2 ইনটু কি বলতো? C। আমি এখানে V2 V1 এর মান একবারে ইকুয়ালি লিখে দিচ্ছি, এত ক্যালকুলেশনের দরকার নেই। V1 = কত আসছে এখানে? 500 ইনটু কত? এটা কত? 500 ইনটু V1 তো কাটাই যাচ্ছে। কথা কি বুঝতে পারছে? এখানে যেহেতু লিটার দেওয়া আছে এটা 500 ইনটু 10^3 এটাই তো লিখে দিই, তাহলে আমার জন্য তোমার জন্য সুবিধা হবে। আর M এর মান হচ্ছে যেটা পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, এটা 10, এখানে W এর মানটা হচ্ছে কত? 20 গ্রাম। আণবিক ভর কত? 106। আর এখানে M এর মানটা কত হচ্ছে? 500 ইনটু এখানে V1 10 ইনভার্স কত? 3, এটা হচ্ছে V2। আর C2 এর মানটা হচ্ছে কত? 0.00, এটা 1 হবে। এটা একটু করে ফেলো। সেম অ্যানসার স্যার। হ্যাঁ বলো কত আসছে? এটাই 188.67। 188 দশমিক জি স্যার। স্যার সেমই আসে স্যার। ও
ওকে 188 দশমিক কত 6 7 এত কিন্তু লিটার আসবে, কথা কি বুঝতে পারছি কিনা? ইউনিটটা কিসে আসবে? লিটারে। আমার কথা কি বুঝতে পারছো? Yes, sir. কথা বুঝতে হবে তো। বুঝছি স্যার। ওকে, তাহলে তুমি এটা এই V2 থেকে এটা মাইনাস করবে। অবশ্যই এটা মিলিলিটার আছে, এটাকে লিটার কনভার্ট করতে হবে। তাহলে তুমি দেখো পানি যোগ করতে হবে, এটা পানি যোগ করতে হবে। V2 মাইনাস V1, এটা V2 এর ভ্যালু হচ্ছে 188.67 মাইনাস, আর V1 এর ভ্যালু হচ্ছে 500 ইনটু 10 ইনভার্স 3। এত ইকুয়াল যত হবে ওটাই आंसर। দেখো কত আসছে 188.17 188 দশমিক কত 17 188.17 এত লিটার। এই হবে आंसर। দেখো কারো কোনো ডাউট আছে কিনা? এখান থেকে কিন্তু একটু চেঞ্জ করা। হ্যাঁ, কারো কোনো ডাউট থাকলে তুমি বলো, আমি একটা জায়গায় 3 বার রিপিট করব, কোনো সমস্যা নেই, বাট ডাউট আছে কিনা এটা বলো। স্যার ডাউট আছে কিনা? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার উত্তরের স্যার এই ভিটুর মান যদি এমএল এ নি, এমএল থেকে যদি লিটারে করি তাহলে হবে না স্যার? এই টোটালটা তুমি 1000 ডাব্লু দিয়ে তুমি এমএল বের করবা, তাই না স্যার, যেটা আছে না। হ্যাঁ স্যার, না স্যার ওই 1000 ডাব্লু দিব না স্যার, এই যে 10 ইনভার্স 3 দিবেন না, এটা দিব না স্যার, শুধু 500 দিয়ে তাহলে এমএল আসবে না এখানে। আচ্ছা, তুমি বলতেছো যে এখান থেকে না নিচ থেকে? না স্যার, ওই যে এখানে 1000 ডাব্লুটা কেটে দিলেন না আপনি। হ্যাঁ, তুমি 1000 ডাব্লু দিবা, তাই তো? না স্যার দিব না, এই যে স্যার 10 ইনভার্স 3 আছে না, এটা দিব না, জাস্ট 500 এমএল টা আমি রাখতে যাচ্ছি। তাহলে স্যার উত্তরে এমএল এ আসবে, তাহলে এমএল থেকে লিটারে করলাম, তাহলে হবে না? হ্যাঁ, হবে না। কারণটা কি, তুমি যে এই সূত্রটা ব্যবহার করতে এসছো, দেখো যে এই সূত্রটা প্রতিপাদন করে আসছে এরকম n1 = n2, এরকম দেখবা যে তখন আমরা লিখছি v1 c1 = v2 c2। জি স্যার। আমরা যখন c = এটা দেখো, এটা c = রেজাল্ট কি আসবে, আমরা যখন c = n/v ইউজ করব, তখন এই সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে আয়তনটা অবশ্যই তোমার লিটার। আয়তনটা তুমি যদি মিলিলিটারে নিয়ে নাও, কারণ কি দুই পাশেই তোমার আয়তন আছে, মিলিলিটার নিলেও হবে, লিটার নিলেও হবে, রেজাল্ট একই আসবে, কিন্তু মেথডটা তোমার ভুল হবে। এখানে তোমার কি, তুমি যদি লিটার নিয়ে নাও তাহলে তোমার যে রেজাল্ট, মিলিলিটার নিয়ে নিলে রেজাল্ট এক, কিন্তু মিলিলিটার নিয়ে নিলে মেথডটা তোমার ভুল হবে। জি স্যার বুঝছি। কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। কারণ এই সূত্রটা যেখান থেকে প্রতিপাদন করছি সেটা হচ্ছে c = n/v আর n = c * v, এটার সাহায্যে করছি। আর এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আয়তনটা তোমার কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। লিটার লিটার। ক্লিয়ার? জি স্যার। কারণ তুমি যদি মিলিলিটার নিয়ে করো, পরবর্তীতে যদি টিচার কেটে দেয়, তোমার তো বলার কিছু নাই, হয়তো তুমি টিচারকে চান্স দেবা কেন? আর টিচাররা তো ওদের চান্সই থাকে তোমাকে কাটার জন্য। তুমি তো দেখো, এখন আমরা এখানে দেখো 4 নম্বর ম্যাথের ক্ষেত্রে একটু দেখো, এটা হচ্ছে 10%, এটা মনে করো w/v, এটা হচ্ছে মনে করো 90 গেছে দ্রবণ, এটা হচ্ছে 500। এখন দেখো উদ্দীপকের পাত্রে দেখো উদ্দীপকের পাত্রে কি পরিমাণ পানি তোমার মিশ্রিত করলে দ্রবণটি সেন্টিমোলার দ্রবণে পরিণত হবে। সেন্টিমোলার দ্রবণে পরিণত হবে। তুমি দেখো এটা হচ্ছে তোমার দ্রবণ, বোঝার ট্রাই করো। এটা হচ্ছে কি তোমার আয়তন, আর এটা হচ্ছে তোমার ঘনমাত্রা। এখন এই ঘনমাত্রাটা পার্সেন্টে দেওয়া, কিন্তু আমরা যে
এখানে সেন্টিমোলার দ্রবণ, এখানে কি পরিমাণ পানি, তার মানে এর মধ্যে পানি যোগ করব, দ্রবণটা কি হবে, গাঢ় দ্রবণ থেকে লঘু দ্রবণে কনভার্ট হবে। তার মানে কি তোমার লঘুকরণের সূত্রটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি লঘুকরণ সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে, V1C1 = V2C। এখানে যে ঘনমাত্রাটা তোমার দেওয়া আছে এই ঘনমাত্রাটা পার্সেন্টে দেওয়া না, এই ঘনমাত্রাটা কি মোলার ঘনমাত্রা দেওয়া, এই ঘনমাত্রাটা মোল পার লিটার এককে দেওয়া। তুমি এই ঘনমাত্রাটা আছে কি সে পার্সেন্টে। আমার যে সূত্রটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে পার্সেন্টের কোনো উপাদান নেই, আছে মোলার ঘনমাত্রা। এই কারণে এই ঘনমাত্রাটা আমি যখন এখানে অ্যাপ্লাই করব তখন এই শতকরা ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রায় আমরা কনভার্ট করে নেব। আমরা পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করি কোনটা, মোলার ঘনমাত্রায় পরিণত করার জন্য, মোলারিটি বের করার জন্য C = 10x/m। তার মানে হচ্ছে এটা আদি আয়তন দেওয়া আছে, এখানে আদি আয়তন কত, 500। তোমার কি 10%, এখান থেকে আমরা C1 বের করব, এখান থেকে আমরা C1 বের করব, এটাও ঘনমাত্রা বের করব। এখানে কি সেন্টিমোলার দ্রবণ, তাই সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত বলো তো? 0.001 এই 001 কেন? 0.01 ভেরি গুড। 0 পয়েন্ট কত বলো তো? 01। এটা হচ্ছে কার হলো, এটা সিটি হলো। তাহলে তুমি V1 জানো, 500 কে তুমি যদি লিটারে কনভার্ট করো, C1 তুমি জানো, শতকরাকে যদি মোলারিটি নাও 10x/m ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, V2 তোমার জন্য আননোন, C2 এর মান তুমি জানো, V2 যদি বের করতে পারি V2 - V1 করতে পারবো, কতটুকু পানি আমরা যোগ করব সেটা আমরা বের করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে আমি ম্যাথটা আগাবো। বুঝেছি স্যার। বুঝতে পেরেছি জি স্যার। স্যার, বুঝেছি। তাহলে এখান থেকে আমরা অ্যানসার স্টার্ট করব। আমরা জানি V1C1 = V2C2। এখানে আমাদের ভ্যালুটা আসবে V1 = 10x/m, আমরা এখানেই করে নেব, হ্যাঁ, আর V2 × C2 এখানে লিখে নাও। এখানে তোমার V1 এর ভ্যালু আমরা বের করব। এখানে C1 টা তুমি ইচ্ছা করলে বের করতে পারতে, এখানে x এর ভ্যালু কত আছে, 10 দিলাম। এখানে আণবিক ভর m = কত, নাইট্রিক এর আণবিক ভর 1 প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন কত 14 আর 3 16 কত 48, তা 48 × 49 কত হবে 63। তাহলে এখানে আমরা কি তোমার V2 এর মান বের করব, পরিবর্তিত আয়তন, পরিবর্তিত এটা আয়তন = V2 আর এটা পরিবর্তিত ঘনমাত্রা, এটা C2 = কত 0.01 মোলার। ভেরি গুড। এখন তুমি ভ্যালুগুলো একটু বসিয়ে দাও। এখানে V1 এর মান কত এবং V2 এর মান কত, অন্য মানগুলো কত। V1 এর মান এটা 500 × 10⁻³ তোমরা করে ফেলো তাড়াতাড়ি। 10 x এর মান কত 10 ডিভাইডেড বাই m এর মান কত 63 আর v2 এর মান কত বের করতে চাই, c2 এর মান কত 0.01। দেখো এখান থেকে v2 বের করো তো Sir, 79.365. 79.365. জি স্যার এটাই আসে। জি স্যার, এটা 79.635 হ্যাঁ 365 স্যার 365। 365 ওকে 365 এত লিটার। তোমার আয়তন দেওয়া আছে কত 500 ml, এটাকে লিটারে কনভার্ট করো, তাহলে এটা থেকে এই আয়তনটা মাইনাস করে দাও, তাহলে পানি যোগ করতে হবে। তাহলে পানি যোগ করতে হবে উদ্দীপকের পাত্রে, উদ্দীপক লাগে না, লাগবে পাত্রে পানি যোগ করতে হবে। পানি যোগ করতে হবে। তানভীর আসো, তানভীর
Yes, sir. তানভীর মাহাতো বাসো? Yes, sir. ওকে, সাউন্ড ঠিক আছে তো নাকি? Yes, sir. ভেরি গুড। তোমার সাউন্ড তো অনেক আস্তে বোঝা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে 500 500 ইনটু কত, 10 ইনভার্স কত, ইকুয়াল টু যত হবে তত লিটার, এটাই হবে অ্যানসার। দেখো এখানে কত আসছে বেলো? 78.865. 70 8.865 78.86 78.865 জি স্যার 78.865 জি স্যার জি স্যার ওকে। Yes, sir. আচ্ছা, তোমাদের দুই একজন স্টুডেন্টের এই যে সুপ্ত না কে কে কথা বলে যায় না, আর তানজিম কথা বলে বুঝতেছি না, কিন্তু তোমাদের সব সাউন্ড কিন্তু অনেক আস্তে বোঝা যায়। তারপর এই যে তানভীরের কথাবার্তা অনেক আস্তে শোনা যায়। ওকে, তাহলে এ পর্যন্ত আগে উঠায় নাও। স্যার শেষ। জি স্যার শেষ উঠানো শেষ? জি স্যার ঠিক আছে, আমরা দেখো এখানে আমরা কিছু মিশ্রণের ঘনমাত্রা নিয়ে আমরা কিছু ম্যাথ করব। তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। এই জিনিসটা শিখে তারপর আমরা করব, তাহলে আমাদের মিশ্রণের ঘনমাত্রার সহজ ম্যাথ গুলো খুব সহজে আমরা বের করতে পারবো। এটা দেখো, অ্যাডিশন সবাই একটু দেখো। আচ্ছা, আমি একটু ফেসবুক একটু অন করে নিই, কারণ অনেক স্টুডেন্ট আবার ফেসবুকেই করে। জুমে এখন তো তোমার জুমে তোমার অসুবিধা হওয়ার কথা না, তোমরা কি বলো? না স্যার, কোনো প্রবলেম হচ্ছে না জুমে। স্যার কোনো প্রবলেম নেই। রোজি আনসারে, সারিকা, আসমানিকা, এখন তো তোমার এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু অ্যাডিশন সবাই একটু দেখো। আচ্ছা সারিকা, তোমরা সারিকা, বর্ষা যারা আছো, হ্যাঁ তোমরা কেন জুমে আসতেছো না কেন? এখন তো জুম ক্লিয়ার। আসমানিকা, ঠিক আছে, সমস্যা নেই, আমি এখানে করে রাখছি। দেখো এটা হচ্ছে তুল্য সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটার ফিক্সড কোনো ডেফিনেশন নেই, এটা ডিপেন্ড করবে কার উপর? পদার্থের উপর। পদার্থটা যদি অ্যাসিড হয় তাহলে তার তুল্য সংখ্যাটা হয় ওই অ্যাসিডটা যে কয়টা H+ ডোনেট করতে পারে। যদি পদার্থটা যদি তোমার কি হয়, ক্ষার হয়, তাহলে তোমার কি হবে? তুল্য সংখ্যা হবে কি, এটা যে কয়টা কি তোমার ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারে। এখন এটা যদি পদার্থটা যদি ধাতু হয় তাহলে তার তুল্য সংখ্যা হয় কি, যোজনী। এখন পদার্থটা যদি অধাতু হয়, হ্যাঁ এটা অধাতুটা যদি পরমাণু ফর্মে থাকে তাহলে তার তুল্য সংখ্যা হয় কি, তার যোজনী। আর যদি অণু ফর্মে থাকে তাহলে যোজনীকে তোমার কি ওই পরমাণু সংখ্যা দ্বারা গুণ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হবে কি, তার তুল্য সংখ্যা। যদি পদার্থটা জারক হয় তাহলে তার কি হবে, সে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেটাই হচ্ছে কি তার তোমার কি, জারক হলে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটাই হবে কি তার তুল্য সংখ্যা। এগুলো আমরা কি তোমার তুল্য সংখ্যা, এটা তোমার যৌগ টু যৌগ তোমার কি করবে বলতো, ভেরি করবে। একটা লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি হবে, ক্যাটায়নের মোট চার্জ। একটা অক্সাইড যৌগের তুল্য সংখ্যা কি হবে, ক্যাটায়নের টোটাল চার্জ। অর্থাৎ এই তুল্য সংখ্যা আসলে তোমার নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া যায় না, এটা আসলে সংজ্ঞায়িত করা যায় কিভাবে, যে তোমার একটা পদার্থের সাপেক্ষে, পদার্থের নেচারের উপর ডিপেন্ড করবে। ওই পদার্থটা লবণ কিনা তাহলে তার তুল্য সংখ্যাটাকে আমরা একভাবে ডিফাইন করব, ওই পদার্থটা যদি অ্যাসিড হয় তাহলে তার তুল্য সংখ্যাটাকে অন্যভাবে আমরা ডিফাইন করব। তুমি দেখো এখানে আমরা যদি মনে করো, আমরা তুল্য সংখ্যার ডেফিনেশনটা আমরা পড়ে দিচ্ছি। আমরা মনে করো
ধাতু আর অধাতুর, মনে করো ধাতুর তুল্য সংখ্যা বা ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হবে কি তার যোজনী। তুল্য সংখ্যাটা হবে কি যোজনী। যেমন হচ্ছে আমি যদি এখানে একটা টেবিল দিয়ে দেখাই, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে তার যোজনী, এটা হচ্ছে কি তোমার তুল্য সংখ্যা। এগুলো অনেকগুলো আছে। হ্যাঁ, তোমার তোমার ধাতু বা অধাতুর আয়নের ক্ষেত্রে আমার অন্য রুলস নেই, আমাদের যেগুলো দরকার হবে আমরা জাস্ট সেগুলো নিয়ে আলোচনা করবো, এগুলোর কোনো শেষ নেই। এখন দেখো ধাতুর ক্ষেত্রে মনে করো এটা সোডিয়াম, এর যোজনী 1, তুল্য সংখ্যা কত? এখন দেখো এটা যদি মনে করো ম্যাগনেসিয়াম হতো তাহলে যোজনী কত? 2, তুল্য সংখ্যা কত? এটা যদি তোমার পটাশিয়াম হতো তাহলে তার যোজনী 1, তুল্য সংখ্যা, বা অ্যালুমিনিয়াম যদি হতো তাহলে তুল্য যোজনী কত? 3, তাহলে তার কি হতো? তুল্য সংখ্যা কত হবে? এটা হচ্ছে তোমার ধাতুর ক্ষেত্রে। আমরা যদি অধাতুর ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে অধাতুর ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রে এখানে একটু দেখো, অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হবে যোজনী ইনটু পরমাণু সংখ্যা, এটা হয় তার তুল্য সংখ্যা। এখন দেখো আমরা যদি এখানে অধাতু লিখি, দেখো তোমরা তোমরা ইচ্ছে ওই যে এখন যারা ফেসবুকে ক্লাস করতেছো, তোমাদের যদি সমস্যা না হয় তাহলে তোমরা জুমে চলে আসবা। আমাদের এখন সাউন্ড সিস্টেম, হ্যাঁ, যারা ফেসবুকে ক্লাস করতেছো তাদের জন্য বলতেছি, এখন আমাদের সাউন্ড সিস্টেম অনেক ভালো হয়ে গেছে। তুমি এখানে ক্লাস করলে অনেক ভালো হবে। তারপর পরবর্তী তুমি ফেসবুক লাইভে তুমি দেখে নিও। তুমি দেখো এটা হচ্ছে অধাতু, তাহলে এটা হচ্ছে কি যোজনী, এটা হচ্ছে কি তোমার পরমাণু সংখ্যা, আর এটা হবে কি তার তুল্য সংখ্যা। এটা হচ্ছে তোমার তার তুল্য সংখ্যা। এটার সাহায্যে ম্যাথ গুলো অনেক সহজে করা যায়। এই কারণে আমরা একটা ম্যাথ কিভাবে বড় আকারে করা যায়, এই ম্যাথটা তুমি ভার্সিটিতে কিভাবে ছোট আকারে করবা বা এক্সাম হলে কিভাবে ছোট আকারে করবা, সেই জিনিসগুলো আমরা দেখব। তুমি দেখো আমি যদি অধাতু হিসাবে ব্যবহার করি, মনে করো এস হাইড্রোজেন পরমাণু আকারে, তাহলে তার যোজনী কত? 1। পরমাণু থাকে কয়টা? একটা পরমাণু। অধাতুকে আমি পরমাণু ফর্মে লিখবো এবং একই সাথে এটাকে আমি অণু ফর্মে লিখবো, তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। আমি যদি H না লিখে আমি যদি H2 লিখতাম, হাইড্রোজেনের তোমার যোজনী কত? 1, পরমাণুর সংখ্যা কত? 2, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? আমি যখন H2 এর ক্ষেত্রে লিখবো তখন তার তুল্য সংখ্যা 2, আর হাইড্রোজেনের ক্ষেত্রে যখন বলবো তখন তার তুল্য সংখ্যা কত? 1। এখন দেখো আমি যদি অক্সিজেনের জন্য যদি বলি, এটা অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত? পরমাণু আছে কয়টা? একটা, তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। আমি যদি O এর জন্য কনসিডার না করে আমি যদি O2 এর জন্য কনসিডার করতাম, অক্সিজেনের জন্য আমি যদি অক্সিজেনের জন্য যদি কনসিডার করতাম, তাহলে এটার যোজনী, অক্সিজেনের যোজনী কত? 2। যোজনীটা তো একটা পরমাণুরই হয়, তাই এখানে পরমাণু সংখ্যা আছে কয়টা? 2টা, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 4 হবে। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 4 হবে। এভাবে আমরা কি বের করতে পারি। দেখো এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু বলুন, কারো কোনো ডাউট আছে? স্যার আমি বুঝি নাই অধাতুর ক্ষেত্রে। আমি বলছি অধাতুর ক্ষেত্রে তোমার তুল্য সংখ্যাটা হবে কি? যোজনীর সাথে পরমাণু সংখ্যা গুণ করবে। এখন এটাকে অধাতু হাইড্রোজেন, অধাতুকে আমরা পরমাণু ফর্মে লিখলাম একবার আমরা অণু ফর্মে লিখলাম। এটা হাইড্রোজেনের যোজনী কত? 1। এখানে কয়টা পরমাণু? একটা, তাহলে 1 * 1 এখানে মান বসাবো, যোজনী 1, পরমাণু 1, 1 * 1 = কত? 1। আমি যদি মনে করো H2 এর জন্য লিখি, যোজনী তো সবসময় পরমাণুর জন্যই হয়, অণুর জন্য তার যোজনী কনসিডার করা যাবে না। হ্যাঁ, এখানে যেহেতু হাইড্রোজেন দ্বারা গঠিত, হাইড্রোজেনের যোজনী কত? 1, পরমাণুর সংখ্যা কত? 2, তাহলে এটা যোজনীর সাথে পরমাণু সংখ্যা গুণ করো, এখানে আছে কত? 1, পরমাণু আছে কত? 2,
তাহলে 2 ইনটু 1 সমান সমান কত হবে 2। আমি যদি অক্সিজেনের জন্য বলি যোজনী কত 2, এখানে পরমাণু আছে কয়টা একটা, তাহলে 2 ইনটু 1 এখানে মান বসিয়ে দাও তাহলে দেখবে 2 আসবে। O2 এর জন্য যদি বলি অক্সিজেন অণুতে যে পরমাণুটা থাকে তার যোজনী কত 2, পরমাণুর সংখ্যা থাকে কয়টা 2টা, তাহলে তুল্য সংখ্যা কত এই 2 ইনটু 2 ইকুয়াল টু কত 4। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। এই ফেসবুক পার্টি বুঝছো কিনা দেখো তো, ফেসবুক পার্টি। আরে ভাই ফেসবুকে কি ফাটাফাটি ছবি ছিল বুঝছো, তোমাদের জুমেও তো ভালো ছিল নাকি ছবিগুলো? কথা বলো না কেন? জুম পার্টি জি স্যার, জুমেও তো ছবি সুন্দর। ভেরি গুড। দুই জায়গায় একই। এখন দেখো আমরা যদি অ্যাসিডের ক্ষেত্রে যদি নির্ণয় করি, অ্যাসিডের ক্ষেত্রে এটা 3-এ কয়টা বাজে একটু দেখো তো, আমার কলেজে যেতে হবে। হ্যাঁ এটা দেখো আমরা যদি মনে করবো এখানে দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার অ্যাসিড আর ক্ষার একত্রে লিখলাম, অ্যাসিড আর কি তোমার ক্ষার। অ্যাসিড এবং ক্ষারের তুল্য সংখ্যাটা কোনটা হবে? এদের তুল্য সংখ্যাটা হবে কোনটা? দানকৃত, এদের তুল্য সংখ্যা হবে দানকৃত H+, অ্যাসিডের জন্য H+ হবে আর ক্ষারের জন্য হবে H+ বা OH- এর তোমার সংখ্যা। যে কয়টা H+ ডোনেট করতে পারে অথবা যে কয়টা OH- কি করতে পারে বলতো ডোনেট করতে পারে তার সংখ্যাটা হবে কি তোমার তুল্য সংখ্যা। এখন দেখো আমরা যদি এটার উদাহরণ যদি দিতে চাই, দেখো এটা যদি আমরা উদাহরণ দিতে চাই এটা দেখো, তাহলে এখানে লিখলাম আমরা অ্যাসিড বা ক্ষার, এখানে লিখলাম একবারে লিখলাম হ্যাঁ দানকৃত H+ বা OH- এর সংখ্যা, এটা ইকুয়াল টু কি তোমার তুল্য সংখ্যা। এটা যদি HCl হয় বলো HCl কয়টা H+ ডোনেট করতে পারে? একটা। এটা কয়টা H+ ডোনেট করে? একটা। তাহলে HCl এর তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। তুমি তো দেখো এখানে তোমার যদি মনে করো H2SO4 হয় তাহলে এই কয়টা H+ ডোনেট করে? 2টা। এখানে তুল্য সংখ্যা কত হবে? 2। এখানে দেখো H3PO4 এটা কয়টা H+ ডোনেট করতে পারে? 3টা। এই কারণে তার তুল্য সংখ্যা কত হবে? 3। এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। হ্যাঁ আমরা এটা আলাদাভাবে লিখব এই তিনটে অ্যাসিড। হ্যাঁ এখানে দেখো H3PO3 এই অ্যাসিডটার নাম হচ্ছে ফসফনিক অ্যাসিড। এটা কি ফসফনিক অ্যাসিড, আর এই অ্যাসিডটার নাম হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। এটা কি ফসফরিক অ্যাসিড, এই অ্যাসিডটার নাম। তাহলে এটা আসলে কয়টা ডোনেট করতে পারে? H+। আমরা এটার স্ট্রাকচার দেখব। হ্যাঁ এটা একটু ব্যতিক্রম আছে, স্ট্রাকচারের মাধ্যমে ওটা তোমার ব্যাখ্যা করা যায় যে এটা তোমার ডোনেট করতে পারে 2টা। এই কারণে এর তুল্য সংখ্যা কত হবে? 2। কেন 2টা ডোনেট করে সেটা আমরা দেখাই দেব। এটা H3PO2 এই অ্যাসিডটার নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। হ্যাঁ এটা ফসফনিক আর ফসফিনিক। হ্যাঁ এটা কি ফসফিনিক অ্যাসিড। এটা ডোনেট করতে পারে কয়টা? একটা। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। যেহেতু এই দুটো ব্যতিক্রম, এখানে দেখাচ্ছে 3টা আসলে ডোনেট করতেছে 2টা, এখানে দেখাচ্ছে কয়টা? 3টা আসলে ডোনেট করতেছে কয়টা? একটা। আমরা এগুলো স্ট্রাকচারের মাধ্যমে তোমাকে দেখাই দেব। হ্যাঁ
আমি তোমাকে বললাম যে এই অ্যাসিডটাকে যখন পানিতে অ্যাড করা হয় ও দুটো H+ ডোনেট করে, ওটার ভিত্তিতে তার তুল্য সংখ্যা কত? 2। কেন এখানে আছে 3টা, কেন 2টা ডোনেট করে সেই ব্যাপারটা আমি একটু আলাদাভাবে তোমাকে দেখাবো। এখানে আছে কয়টা? 3টা, বাট ডোনেট করে কয়টা? একটা। এই কারণে তার তুল্য সংখ্যা কত? 1। দেখো এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা সেটা আমাকে বলো। নো স্যার, নো ডাউট। নো স্যার, কোনো ডাউট নাই। ওকে, তুমি একটু দেখো আমরা অ্যাসিডের কতগুলো উদাহরণ দিলাম, একবারে এখন আমরা কি ক্ষারের উদাহরণ দেবো। ক্ষারের উদাহরণগুলো একটু নিচে লিখবো। দেখো আমরা এখানে ক্ষারের কিছু উদাহরণ দেব। তুমি একটু দেখো এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা OH কে ডোনেট করে, এই কারণে 1, তুল্য সংখ্যা 1। এখানে যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি এটা 2টাকে ডোনেট করে, এই কারণে কত? এখানে যদি অ্যামোনিয়া হতো NH3 এটাও ক্ষার, তাহলে তার তুল্য সংখ্যা আর অন্য কনসেপ্টে আসবে। ঠিক আছে, আমরা অ্যাসিড বেজের সংজ্ঞাটা একটু অন্যভাবে দিই। অ্যাসিড বেজের মতবাদটা আমরা 3 ভাবে ব্যাখ্যা করি। একটা হচ্ছে আরএনএস মতবাদ, একটা হচ্ছে লুইসের মতবাদ, আর একটা হচ্ছে কি তোমার বোনেস্টেড তোমার কি লাউরির মতবাদ, যা কোটনীয় মতবাদ বলা। NH3 কে তোমার OH- ডোনেট করে, এটার উপর ভিত্তি করে NH3 কে ক্ষার বলা যায় না, এটাকে অন্যভাবে বলা হয়। এই অন্য ভাবটা আমরা একটু পরে বলবো, হ্যাঁ এখন, তাহলে তুমি অনেকগুলো বুঝতে পারবে না। এটা যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয় ও ডোনেট করে কয়টা? 2টা, ফলে এটা কি হবে বলো তো? এখানে আমি কোন অ্যাসিড ক্ষার লিখছি? আরএনিয়াস অ্যাসিড ক্ষার। আরএনিয়াস অ্যাসিড ক্ষার কারা? যে অ্যাসিড গুলো জলীয় দ্রবণে H+ ডোনেট করতে পারে, যে অ্যাসিড গুলো জলীয় দ্রবণে OH- ডোনেট করতে পারে, তাদেরকে আমরা কি বলি? আয়নিয়াস অ্যাসিড। আয়নিয়াস যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও কিন্তু একটা অ্যাসিড, বাট এটা আরএনিয়াস অ্যাসিড না। এটার কি H+ আছে যে ডোনেট করবে তোমার? না। BF3 এটাও কি একটা অ্যাসিড, এটার কি H+ আছে যে তোমার ডোনেট করবে? না। এটা লুইসের কনসেপ্ট অনুসারে এগুলো সবাই এক একটা কি তোমার অ্যাসিড। এগুলো আমরা পরে ব্যাখ্যা করব, যেহেতু আমরা এই জিনিসগুলো নিয়ে আসছি, এগুলো আগে একটু ব্যাখ্যা করব। এতটুকু উঠাও, তারপর আমরা ব্যতিক্রমগুলো নিয়ে কথা বলব। ব্যতিক্রম স্যার পরে তোলা আমাদের হয়েছে। হ্যাঁ বলো। তোলা বলো। শেষ। হ্যাঁ বলো। জি স্যার, হয়েছে, তোলা শেষ। হ্যাঁ বুঝো, তোলা বুঝি শেষ, নাই, বলো। তোলা শেষ। স্যার তোলা শেষ। ও আচ্ছা, হ্যাঁ। এই মেয়েটা কে এত ফাস্ট লেখে? নাম কি মেয়েটার? স্যার মিম। ও মিম ডিম ডিম মিম। একজন সময়টা দেখো, এখানে আমাদের উদাহরণটার পরে আমরা আমাদের আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু কলেজে যেতে হবে। ওকে, নোট নোটে দেখো, আমরা যদি মনে করো প্রথম অ্যাসিডটার ক্ষেত্রে দেখি, এটার নাম ফসফরিক অ্যাসিড। ছোটবেলা তোমাদের টিচাররা, হ্যাঁ 9, 10 বা 8 বছর যখন অ্যাসিড বলছে, তখন বলছে অ্যাসিড তারাই যারা যে সমস্ত হাইড্রোজেন গুলো H+ ডোনেট করে এবং যে হাইড্রোজেন গুলো অক্সিজেনের সাথে যুক্ত। এটা যদি আমি গাঠনিক সংকেত দেখি, তাহলে জাস্ট গাঠনিক সংকেতটা এটা। এটা হচ্ছে কি? এটা তার গাঠনিক সংকেত। এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত। 3টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে এখানে কি আছে বলতো? যুক্ত আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আছে, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত? 3.5। তোমরা 9 তো তড়িৎ ঋণাত্মকতা পড়ে আসছো না? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার পড়ে। ওকে, এই বন্ধনের ইলেকট্রনকে, এই যে বন্ধনটা, এই বন্ধনকে আমরা বলি সমজীবী বন্ধন। সমজীবী বন্ধনকে রিপ্রেজেন্ট করা হয় এই ধরনের ড্যাশ সিম্বল দ্বারা। এই ধরনের কোন সিম্বল দ্বারা? ড্যাশ সিম্বল দ্বারা সমজীবী বন্ধনকে রিপ্রেজেন্ট করা হয়। এখন তুমি একটু দেখো, এখানে আমরা হয়তো একটাই ব্যাখ্যা করতে পারবো, হ্যাঁ, কারণ এরপর আমার নাস্তা করতে হবে, তো তারপর তোমার ম্যাডাম নাই, নিজের নাস্তা নিজে বানাতে হবে, তারপর কলেজে যেতে হবে, টাইম পাবো না। একটু দেখো, এটার
এই অক্সিজেন এটা তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত 2.1। তুমি যখন ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারটা তোমাদেরকে আমি পড়াবো তখন তুমি বুঝতে পারবে। তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে সমজীবী বন্ধন। সমজীবী বন্ধনকে রিপ্রেজেন্ট করা হয় এই ধরনের ড্যাশ সিম্বল দ্বারা। এখন এই তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝায় এই বন্ধনে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে তার নিজের দিকে টানার ক্যাপাবিলিটিকে বলা হয় কি, এই বন্ধনে যে ইলেকট্রন যে দুটো আছে এটাকে বলে শেয়ারকৃত ইলেকট্রন। এই ইলেকট্রনকে তাদের নিজের দিকে টানার ক্যাপাবিলিটিকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তুমি দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বেশি? অক্সিজেনের। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কি কম, এই বন্ধনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, কিন্তু অক্সিজেনের এই বন্ধনের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি। এখানে ডট আর ক্রস সিম্বল দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে দুটো ইলেকট্রন আছে। আমি জানি সমজীবী বন্ধনের ক্ষেত্রে কি এই ইলেকট্রন দুটোর মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে কার, অক্সিজেনের, আর একটা ইলেকট্রন কার, বলতো হাইড্রোজেনের। এই কারণে আমরা দুটো আলাদা সিম্বল দিচ্ছি। তাহলে এই বন্ধনের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কার দিকে, অক্সিজেনের দিকে। তাহলে এই ইলেকট্রনটা কার দিকে শিফট হবে, অক্সিজেনের দিকে। এই বন্ধনটা কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটা কারো দিকে শিফট হয় না। যদি ইলেকট্রনটা যদি কারো দিকে শিফট হয়ে যায় তখন এই বন্ধনটা দুর্বল হয়ে যায়। কোনো দিকে যদি শিফট হয়, কোনো দিকে যদি ডিসপ্লেসমেন্ট হয়, কোনো দিকে যদি সরে আসে, তখন এই বন্ধনটা অনেক বেশি কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অনেক বেশি কি হয়, দুর্বল হয়ে যায়। আর বন্ধন দুর্বল হলে ওই বন্ধনটা তখন কি হবে, ভেঙে যাবে। তাহলে এই বন্ধনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার বেশি, অক্সিজেনের। ইলেকট্রনটা শিফট হবে কার দিকে, অক্সিজেনের দিকে শিফট হয়ে যাবে। এই ধরনের অ্যারো সিম্বল দিলাম। অক্সিজেনের দিকে যদি শিফট হয়ে যায়, শিফটিং যখনই হবে, ডিসপ্লেসমেন্ট যখনই হবে, বন্ধনটা তখনই উইক হবে, তখনই ওই বন্ধনটা তোমার কি হয়, ভেঙে যায়। তাই এই তখন এটা ভেঙে এই হাইড্রোজেন থেকে কি হয়, H+ আয়নটা তোমার তৈরি হয়। ও ইলেকট্রন নিয়ে যাচ্ছে আর হাইড্রোজেন কি ইলেকট্রন থেকে বঞ্চিত হচ্ছে। হাইড্রোজেন যদি তার ইলেকট্রনটা থেকে যদি বঞ্চিত হয় তখন কি হবে, হাইড্রোজেন যদি তার ইলেকট্রন থেকে যদি বঞ্চিত হয় তখন হাইড্রোজেনটা কি হবে বলতো, H+ আয়নে পরিণত হবে। এই ইলেকট্রন দুটো যদি অক্সিজেনের দিকে শিফট হয় তখন হাইড্রোজেন তার ইলেকট্রন পায় না, তখন এই বন্ধনটা ভেঙে যায়, তখন হাইড্রোজেনটা H+ আয়ন তৈরি হয়। এটার ক্ষেত্রে যে মেকানিজম, এটার ক্ষেত্রে একই মেকানিজম। এখানেও ঠিক তোমার দুটো ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা এদিকে শিফট হয়, এই হাইড্রোজেনটা থেকে H+ আয়ন তোমার কি হয় বলতো, তৈরি হয়। এখানেও ঠিক দুটো ইলেকট্রন থাকে, অক্সিজেনের দিকে শিফট হয়, হাইড্রোজেন থেকে কি হয় বলতো, H+ আয়ন কি হয় বলতো। তাই কয়টা H+ আয়ন তৈরি হচ্ছে, তিনটা। এই কারণে এই ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হবে কত, 3। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার Yes, বুঝেছি। sir, বুঝেছি। অন্যরা কি বুঝছো সবাই? ফেসবুক পয়েন্টে জি স্যার বুঝেছি। জি স্যার। জি স্যার বুঝেছি। তার মানে এখানে সবসময় মনে করবা, কারণ এই কথাটা অর্গানিক কেমিস্ট্রিতে যদি তোমাদের সাথে আমার যোগাযোগ থাকে, অর্গানিক কেমিস্ট্রিতে 1000বার অন্তত বলা হয় যে ইলেকট্রনের শিফটিং যখনই হবে, ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট যখনই হবে, ইলেকট্রনটা যখন বন্ধনের কোন একটা দিকে সরে যাবে তখনই বন্ধনটা উইক হয়ে যায়, তখন এই বন্ধনটা কি হয়ে যায়, বিভাজিত হয়ে যায়। আর বন্ধনটা যখন বিভাজিত হয়ে যায়, একজনে ইলেকট্রন পেয়ে যায়, অন্যজনে ইলেকট্রন কি হয়, লস হয়। আর এর যদি ইলেকট্রন লস হয় তখন H+ আয়নে। এর বাকি জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ আমি আজকে এখন আর হবে না। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকো এবং কি সুস্থ থাকো। আজকে তো আর কোনো সাউন্ডে কোনো ঝামেলা হয় না, জুমে হইছে? No, sir. No, কোনো ঝামেলা নেই। স্যার স্যার আজকে আমি তাহলে অনেক এই যে সারাদিন যে পরিশ্রম করছি এটার জন্য সাকসেস হয়েছে। আপনার সার্থক। থ্যাংক ইউ স্যার এবং কংগ্রাচুলেশন। ওকে, বাই বাই। স্যার আসসালামু স্যার আলাইকুম। স্যার আপনি ইনবক্সটা চেক করেন। আচ্ছা ঠিক আসসালামু আলাইকুম। আছে।